বাজে বলতেন আমাদের ডিবি প্রধান হারুনকে নিজের থেকে কিছু করতেন। ওনাকে তো বলা হয়নি আপনার হাতের হোটেল বানান, এটা উনি একটু প্রচার করতে ব্যস্ত থাকতেন, নিজেকে প্রচার করতেন বহুভাবে। ওই ভাত খাওয়াচ্ছেন সেটারও একটা ফেসবুকে ছেড়ে দিয়েছেন। এইগুলো এগুলো আমি বলবো অতি উৎসাহী জনতার, অতি উৎসাহী মানুষের প্রচারণা। এগুলি ভাতের হোটেল দেওয়ার জন্য কোনো তাকে বলাও হয় নাই। সে হয়তো নিজে খেয়েছেন, তাদেরকে খাইয়েছেন, খাইয়েছেন। ফজলুল ভাই অস্ট্রেলিয়া থেকে। আপনি গত সপ্তাহে আমাদের সাথে কথা বলছিলেন যে এই যে ষড়যন্ত্রটা আর কি, যে আপনার উপরে আপনাকে আশ্বস্ত করা হয়েছিল যে ওনারা সবকিছু করবেন, আপনার কিছু করা লাগবে না, কিন্তু তারা এইভাবে আপনাদের সমস্ত প্রোগ্রাম গুলাকে প্রত্যাহার করা হয়েছে। এখন আর একটা ব্যাপার, ওই যে বিদেশি টাকা পয়সার যে কথাবার্তা গুলা আসে, ইউএসএ এর টাকা বা নানা ডিপ স্টেটের টাকা, এই টাকাগুলা ওই গণভবনে যারা পাহারায় ছিল, মানে সিকিউরিটির ব্যাপার ছিল, বিভিন্ন এজেন্সির লোকেরা, ওদের কাছে এই টাকাটা এসেছিল এমন ধারণা, কোনো ধারণা আপনাদের আছে এটা নিয়ে? এবং আমরা যদি তখন টের পেতাম তাহলে তো আমরা তাৎক্ষণিক ব্যবস্থা। আমাদের কাছে মনে হয়েছে আমাদের গোয়েন্দারা হয়তো মানে ব্যর্থ ইনফরমেশন কালেক্ট করতে, কিংবা তারাও কেন করেনি সেটা আমি বলতে পারবো। আমার কাছে মনে হয়েছে গোয়েন্দারা ব্যর্থ হয়েছে মানে সঠিক ইনফরমেশনটা কালেক্ট করার জন্য। গোয়েন্দা কোন গোয়েন্দা? আপনার যে গোয়েন্দা, আপনার নেতৃত্বে গোয়েন্দা ছিল যে পুলিশের গোয়েন্দা, আপনার নেতৃত্বে বাইরেও তো গোয়েন্দা ছিল। আমার নেতৃত্বে পুলিশের গোয়েন্দা ছিল, তারপরে প্রধানমন্ত্রীর দপ্তরের আন্ডারে ছিল এনএসআই, ডিজিএফআই ছিল, আর্মি হলো প্রধানমন্ত্রীকে ডেইলি রিপোর্ট করতো ডিজিএফআই। এই সমস্ত এই তিনটা তো বড় গোয়েন্দা বাহিনী। তারপরে সমস্ত সোর্সেরও একটা নিজস্ব গোয়েন্দা বাহিনী। আপনি কি মনে করেন সব দোষগুলো এখন আপনাকে দেওয়া হচ্ছে বা পুলিশের গোয়েন্দাকে দেওয়া হচ্ছে? এটা কেবল দোষ, আমি দোষ গুণের কথা নয়। গোয়েন্দারা প্রাথমিকভাবে তারা ফিরি করবে, আমরাও হয়তো তাৎক্ষণিক আমরা যে সমস্ত পদক্ষেপ গুলি নেওয়া উচিত ছিল তাৎক্ষণিক ভাবে, সেগুলো হয়তো আমার ভুল থাকতে পারে, আমি জানি না। এই সবগুলো মিলেই আমরা হয়তো তাৎক্ষণিক ডিসিশন গুলো তাৎক্ষণিক ভাবে নিতে আমরা একটু দেরি করেছি। এই সমস্ত কারণে হয়তো হতে পারে, কারণ আমাদের কনফিডেন্স ছিল যে এত উন্নতির পরে, এত সুন্দর অবস্থানের পরে কেউ এই ধরনের দেশকে সিরিয়া কিংবা লিবিয়ার মতন বানাবার প্রয়াস দিবেন না। আজকে দেখছি আমাদের দেশ একদম ধ্বংসের দ্বার প্রান্তে চলে আসছে। সাবেক একজন আইজিপি নূর মোহাম্মদ এই 5 আগস্টের পরে একটা টেলিভিশনকে ইন্টারভিউ দিয়ে আপনাকে কটাক্ষ করে বলেছেন আপনার বাড়িতে প্রতিদিন গোয়েন্দাদের একটা আসর বসতো পুলিশের। এটাকে খুব কটাক্ষ করেছে, পুলিশের চেইন অফ কমান্ড এভাবে ভেঙে গিয়েছিল, এটা বলার চেষ্টা করি। এগুলি অনেকের মুখের উচ্চারণ কথা বলতেন। আসলে আমরা আমাদের এখানে শুধু পুলিশ নয়, সেখানে আর্মির একজন রিপ্রেজেন্টেটিভ, একজন ব্রিগেডিয়ার আসতেন, পিএসও তরফ থেকে আসতেন, আর এখানে বিডিআর চিফ আসতেন, এখানে ডিজিএফ এর চিফ আসতেন, এনএসআই এর চিফ আসতেন, এখানে এসবির চিফ আসতেন, এখানে পুলিশ প্রধান আসতেন। সেদিনের কি হয়েছে, আগামী দিন কিভাবে কি করা যায় এইটা নিয়ে ডিসকাস করা, এই সম্মিলিত ডিসিশন নিয়েই পরের দিন আবার কাজ করা হবে। এখানে পুলিশকে ডিমোরালাইজ করার এখানে কোনো কিছুই হয়, বা পুলিশকে উজ্জীবিত করা এবং নিরাপত্তা বাহিনীকে সঠিক কাজটি করার জন্য কে কোথায় ডিউটি করবে, কে কোথায় কি করবে, এইগুলি আর নিয়ে আলাপ। নূর মোহাম্মদ সাহেব হয়তো নিজের অজান্তেই কিছু তথ্যগত ধারণা দেওয়ার প্রচেষ্টা নিয়েছেন। ডিবির যে ভাতের হোটেল, এটাকে আপনি কিভাবে দেখেন? এটা কি ইমেজের সমস্যা তৈরি করেছিল? এটা ভাতের হোটেল আমাদের ডিবির প্রধান হারুন নিজের থেকে কিছু করতেন, ওনাকে তো বলা হয়নি আপনার ভাতের হোটেল বানান, এটা উনি একটু প্রচার করতে ব্যস্ত থাকতেন, নিজেকে প্রচার করতেন বহুভাবে। ওই ভাত খাওয়াচ্ছেন সেটারও একটা ফেসবুকে ছেড়ে দিয়েছেন। এইগুলো আমি বলবো যে অতি উৎসাহী জনতার, অতি উৎসাহী মানুষের প্রচারণা। এগুলি ভাতের হোটেল দেওয়ার জন্য কোনো তাকে বলাও হয় নাই। সে হয়তো নিজে খেয়েছেন, তাদেরকে খাইয়েছেন, এটাই হতে পারে। আপনি তো এগুলো থামাতে পারেন না এই জিনিসগুলো।
না, এগুলো থাকানোর কি আছে? মানে ভাত খাওয়ার সময় যদি কেউ মেহমান থাকে তাকে যদি ভাত খাওয়ান তাহলে অসুবিধা কি আছে? ভাত খাওয়ানো আর ভাতের হোটেল বা ভাত খাওয়ানোর ছবি প্রচার করা, এগুলি ওনার নিজস্ব ব্যাপার স্যাপার ছিল, তাকে বহুবার বলা হয়েছে। সে আবার এইটা ছেড়ে আবার ওইটা করেছেন, এগুলো সে করতেন, নিজেকে প্রচার করেন। ভাই এনাফ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, ভালো থাকবেন স্যার। আচ্ছা। নির্বাচন হবে, তবে শেখ হাসিনার আওয়ামী লীগ ছাড়া হবে না, এই বক্তব্য কোনো নতুন রাজনৈতিক কর্মীর নয়। এটা বলেছেন জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য। ভার্চুয়াল অনুষ্ঠানে আবারও ফুটে উঠল সেই পুরনো দাম্ভিক সুর। আজকের ভিডিওতে বিশ্লেষণ করব কি বললেন নানক, কেন এমন দাম্ভিকতা এখনও কমছে না, আর আওয়ামী লীগ ছাড়া সত্যিই কি নির্বাচন সম্ভব? রিপাবলিক অ্যান্ড পলিটিক্স, সত্যের মুখোমুখি হন। আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না, যে নির্বাচন হবে সেটা আওয়ামী লীগের অধীনেই হবে। ভার্চুয়াল সভায় স্পষ্ট উচ্চারণে একথা বলেন জাহাঙ্গীর কবির নানক। এই বক্তব্য বাংলাদেশের গণতান্ত্রিক কাঠামো নিয়ে প্রশ্ন তোলে। প্রশ্ন হচ্ছে, নির্বাচন কি জনগণের অধিকার, নাকি দলের অনুমতি ছাড়া সেটা অসম্ভব? নানকের কথাবার্তায় এক ধরনের স্পষ্ট পাওয়ার অ্যারোগেন্স বা ক্ষমতার দাম্ভিকতা দেখা যায়। এটা সেই রাজনীতির ধারাবাহিকতা যেখানে বিরোধী দল মানেই শত্রু, আর নির্বাচন মানে আমরা থাকব, না হলে কেউ না। এমন বক্তব্য গণতন্ত্রকে নয়, বরং একদলীয় নির্বাচন ও কর্তৃত্ববাদী মনোভাবকেই জোরালো করে। আইনত হ্যাঁ, বাংলাদেশে কোনো একটি দল অংশ না নিলেও নির্বাচন সম্ভব, কিন্তু আওয়ামী লীগ চায় এমন নির্বাচন যেখানে তাদের উপস্থিতি থাকবে একচ্ছত্র প্রাধান্যের মতো। তারা চায় না কাউকে প্রতিদ্বন্দ্বী হিসেবে মেনে নিতে। তাহলে প্রশ্ন উঠবেই, এই নির্বাচন প্রক্রিয়া কি আর জনগণের হাতেই আছে, নাকি এটা এক ধরনের শো মাত্র? ভার্চুয়াল বক্তৃতা দিয়ে আওয়ামী লীগ কী দেখাতে চাইছে? একটা বিভ্রম, সব ঠিক আছে, সব নিয়ন্ত্রণে, কিন্তু বাস্তবতা ভিন্ন। আন্তর্জাতিক চাপ, অভ্যন্তরীণ বিক্ষোভ, অর্থনৈতিক দুরবস্থা, এই তিনে মিলেই এক ভয়াবহ রাজনৈতিক সংকট তৈরি হচ্ছে, যেখানে এ ধরনের দাম্ভিক হুঙ্কার মাঝরাতে বাজানো ঢোলের মতো। জাহাঙ্গীর কবির নানকের এই বক্তব্য প্রমাণ করে, এই সরকার এখনও ক্ষমতা মানেই অধিকার ভেবে বসে আছে। কিন্তু ইতিহাস বলে, যারা গণতন্ত্রকে উপেক্ষা করে তারা টিকতে পারে না। আপনি কি ভাবছেন? আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না, এই দাবি কি যুক্তিসঙ্গত, না এটা এক রাজনৈতিক দম্ভের প্রকাশ? নিচে কমেন্ট করুন, ভিডিওটি শেয়ার করুন। রিপাবলিক অ্যান্ড পলিটিক্স, আমরা প্রশ্ন করি, প্রপাগান্ডা নয়। তো আজকে এই পর্যন্তই, কিন্তু প্রশ্নগুলো এখানেই শেষ নয়। এই দেশ, এই রাজনীতি, এটা আমাদের সবার। আপনি, আমি, আমরা সবাই মিলে গড়ে তুলব সচেতনতার একটা মঞ্চ। আপনার ভাবনা, আপনার চিন্তা এবং আপনার মতামত আমাদের দরকার। তাই কমেন্টে লিখে জানান এই মুহূর্তে আপনি কি ভাবছেন এবং আপনি কোন দিকে তাকাচ্ছেন। রিপাবলিক অ্যান্ড পলিটিক্স কেবল খবর বা বক্তব্যের জায়গা নয়, এটা এক একটা ভিন্ন মতের প্ল্যাটফর্ম। এখানে প্রশ্ন করার সাহস আছে, সত্যের পেছনে ছুটে চলার স্পর্ধা আছে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ একটা ক্লিকেই হতে পারে হাজারো অন্ধকার ভেদ করে আলো খোঁজা শুরু। ফিরছি পরের পর্বে আরও খোলামেলা বিশ্লেষণ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।